পটুয়াখালীর ৪ আসনের আতঙ্ক ছিলেন সাবেক সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। সন্ত্রাসীদের আশ্রয়দাতা ছাড়াও এলাকায় যত দখল চাঁদাবাজি সবই হতো তার মাধ্যমে। কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার সরকারি শত শত একর জমি দখল করার অভিযোগ মহিবুর রহমানের বিরুদ্ধে। স্বৈরাচারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। মহিবুর রহমান জনপ্রতিনিধি নয়, যেন ছিলেন জন আতঙ্ক। পটুয়াখালী ৪ আসন থেকে আওয়ামী লীগের ভোটবিহীন নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী হলে বেপরোয়া হয়ে ওঠেন। তার অবাধ্য হলেই হামলা মামলার শিকার হতেন সাধারণ মানুষ। অভিযোগ আছে, সংসদ সদস্য থাকাকালীন সময় কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার শত শত সরকারি জমি ছাড়াও নিরীহ গ্রামবাসীর জমি দখল করে নিয়েছেন। ভুয়া প্রকল্পের মাধ্যমে কোটি টাকা আত্মসাতেরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কৌশলে জমি দখলের জন্য নিজে গড়ে তোলেন গামছা বাহিনী। পটুয়াখালী জুড়ে ছিল এই গামছা বাহিনীর আতঙ্ক। যত জায়গা যারা নেছে একবার একটা টাকাও কেউ কি দেয় নাই। কয়েকবার মাপছি জমি, মাপার পর পিলার দিয়ে গেছি, এই পোলাপান পাড়ায় পিলার ভাঙিয়ে ফেলাইতে। সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান সাহেব সে এলাকায় ব্যাপক প্রভাব খাটিয়েছে আজকে 17 বছর। এই যে আমার এই জমিতে আমি খাবো বিদায় আসবো বিদায়, আমাকে অনেক মামলার প্রায় 8-10টা মামলায় আমাকে আসামি করে। সমস্ত ঘরগুলো উঠিয়ে দিয়ে সে তার নিজস্ব কমার্শিয়াল ভবন সে নির্মাণ করে ব্যক্তিগত সে স্বার্থ হাসিল করেছে। মহিবুর রহমানের দুর্নীতি আর সন্ত্রাসের ফিরিস্তি তুলে ধরলেন এই বিএনপি নেতা। ভাগ্যকে নিয়ে সিনেমিনে খেলেছেন। বিশেষ করে মন্ত্রী হওয়ার পরে, সে ত্রাণমন্ত্রী হওয়ার পরে সে বিভিন্ন প্রজেক্টের নাম দিয়ে কোটি কোটি টাকা বরাদ্দ করে এই টাকাগুলো কোনো কাজ না করে, প্রজেক্টের কোনো কাজ না করে গরিব মানুষের থেকে না দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন। তারা বিভিন্ন অসহায় মানুষকে, নিরীহ মানুষকে তাদের জমি দখল করেছে, বিভিন্ন ভাবে তারা জোর জবরদস্তিমূলক টাকা আদায় করেছে। এরকমের কিছু অভিযোগ, এরকমের কিছু তথ্য মৌখিকভাবে আমাদের কাছে এসেছে। অবৈধ সম্পদ অর্জনের দায়ে মহিবুর রহমানের বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করেছে দুদক। বর্তমানে পরিবারসহ আত্মগোপনে গামছা বাহিনীর প্রতিষ্ঠাতা মহিবুর রহমান। এনটিভি নিউজ ডেস্ক। মালয়েশিয়া নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে মিরপুরের একটি হোটেলে ডেকে এনে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে 10 থেকে 12 জনের একটি চক্রের বিরুদ্ধে। প্রশিক্ষণ প্রদানের কথা বলে অভিযুক্তরা রোববার রাতে মিরপুরের শেওড়াপাড়া মেট্রো স্টেশন সংলগ্ন একটি ভবনে ডেকে নেয় ভুক্তভোগী ওই তরুণীকে। পরে ভবনটির 5ম তলায় অবস্থিত একটি আবাসিক হোটেলে নিয়ে আগে থেকে অবস্থান করা 10 থেকে 12 জন তার উপর নির্যাতন চালায়। এই ঘটনায় রাজধানীর কাফরুল থানায় মামলা হলেও অভিযুক্ত কাউকেই এখনো আটক করতে পারেনি পুলিশ। বিস্তারিত দেখুন জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। রাজধানীর শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাত 1:30টার দিকে ওই হোটেলে অভিযানে যায় পুলিশ। হোটেলটির একাংশে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে পারলেও আরেক অংশটি অনেক চেষ্টা করেও ভাঙতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখান থেকে জব্দ করা হয় বিদেশি মদের বোতল ও ফেন্সিডিল। আটক করা হয় হোটেলটির কেয়ারটেকারকে। হোটেলের কেয়ারটেকার জানান, এখানে নিয়মিত অসামাজিক কার্যকলাপ চলত। কতগুলো মেয়ে আসতো এখানে? আর সারা রাতে খারাপ কাজ চলতো? দিনের বেলাও কি? এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন পুলিশের কর্মকর্তারা। অভিযোগটা কি পেয়েছেন একটু বলবেন? আমাদেরকে কাজ করতে দেন, আমাদেরকে কাজ করতে দেন। আমাদের তো তদন্ত চলমানের বিষয়ে আমাদেরকে কাজ করতে দেবেন নাকি? জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে মৌলানা জুবায়ের অনুসারীদের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ। মুসল্লিরা নিজেদের খিত্তায় অবস্থান নিয়ে জোটবদ্ধভাবে তালিম নিচ্ছেন। কাল আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী এবং ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 11টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। প্রথম ধাপের মতো ইজতেমা ময়দানে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি না থাকলেও
তাবলিগের নীতি অনুযায়ী মঙ্গলবার বাদ ফজর হয়েছে আম বয়ান। বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ, বাংলায় তর্জমা করেন মাওলানা জাকারিয়া। উলামায়ে কেরাম আসছে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের, তাদের মেহনতের একটা ধারা, তারা কিভাবে মেহনত করতে পারে, কিভাবে মেহনত করলে ভালো হবে, এই বিষয়ে তাদেরকে তাকাজা দেওয়া হবে। দাওয়াতের কাজ উদ্দেশ্য কিভাবে দিনকে ইসলামকে কিভাবে বিশ্বের মাধ্যমে ছড়াই যেতে পারে, দিনের দাওয়াত নিয়ে আমরা ইনশাল্লাহ এখান থেকে আবার চিল্লা যাবে ইনশাল্লাহ। বুধবার আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় 11টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। 5টি বিশেষ ট্রেন ছাড়া টঙ্গী স্টেশনে সকল ট্রেনে যাত্রাবিরতি রাখা হয়েছে। আখিরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার ভোর থেকে ঢাকায় ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আবদুল্লাপুর এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাল থেকে আবদুল্লাপুর পর্যন্ত মহাসড়কে আখিরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আখিরি মোনাজাত শেষে তাবলিগের দাওয়াতি কাজে বের হবেন অনেকে। এনটিভি নিউজ ডেস্ক। ইজতেমার খবর জানতে আমরা কথা বলছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদের সাথে। নাসির, দ্বিতীয় ধাপের ইজতেমার আজ তো দ্বিতীয় দিন, তো সবকিছু মিলিয়ে কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? মিতা, বিশ্ব ইজতেমার ময়দানের সার্বিক পরিস্থিতি এখনো শান্ত রয়েছে। মুসল্লিরা যার যার খিত্তায় অবস্থান করে তালিম তাশকিলে তারা সময় পার করছেন। এদিকে পুলিশ কমিশনার এখন আমাদের সাথে কথা বলেছেন। তাদের আগামীকালকে বেলা 12টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে তিনি আমাদের জানিয়েছেন এবং এই মোনাজাতের পরে যানবাহন চলাচল স্বাভাবিক এবং এই মুসল্লিদেরকে বাড়ি ফেরার নির্বিঘ্ন করতে ওনারা কিছু পরিকল্পনা পরিবর্তন করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। কারণ আজকে 11টা পর্যন্ত সিদ্ধান্ত ছিল যে মহাসড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ভোরবেলা এবং কালকে মোনাজাতের সময়, কিন্তু এখন উনি আমাদেরকে বলেছেন যে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে না, বরঞ্চ বিআরটি লেন যেটা আছে ঢাকা থেকে এয়ারপোর্ট পর্যন্ত, আমাদের গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি লেন দিয়ে যানবাহন চলাচল ওনার স্বাভাবিক রাখবেন, যাতে গত ধাপের মতো কোনো বন্ধ রাখবে না। বললো যে আমরা এই আজকে থেকে সিদ্ধান্ত হলো কালকে থেকে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে, কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এই ছিল তার বক্তব্য এবং আইন শৃঙ্খলা থাকবে, কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এই ছিল তার বক্তব্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা উনি যেটা বললেন যে হকারে সন্ধ্যার পর থেকে পুরো ভরে যায় না পারে, এই বিক্ষোভের মাধ্যমে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং সেটা যাতে ফার্দার আর না হয় সেই জন্য ওনারা বিক্ষোভকেও এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন। এই ছিল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আর ইজতেমার মুরব্বীরা আমাদেরকে বলেছেন তারা এই টোটাল আয়োজনে তারা সন্তুষ্ট এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সহযোগিতা করেছে, এই জন্য তারা সন্তুষ্ট। এবং আগামী 14 তারিখে যে মোনাজাতের দ্বিতীয় পর্ব শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের, সেটার বিষয়েও পুলিশ কমিশনার বলেছেন তারা এখানে পুলিশের সাথে যোগাযোগ করছেন এবং তারা যথারীতি ইজতেমায় অংশ নেবেন বলে তারাও আশা করেছেন। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে মরণব্যাধি ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ বিষয়টিকে প্রতিপাদ্য রেখে র্যালি করেছে ওয়ার্ল্ড ক্যান্সার অ্যাসোসিয়েশন বাংলাদেশ। রাজধানীর সেগুনবাগিচায় র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব গিয়ে শেষ হয়। ক্যান্সারের আক্রান্ত হবার পূর্বে রোগটি সম্পর্কে জনসাধারণের সচেতনতা ও চিকিৎসা আরও বেশি উন্নত করার লক্ষ্যে মূলত র্যালিটি অনুষ্ঠিত হয়। ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ যাতে সার্বজনীন আন্দোলন হয় সেই প্রচেষ্টা রাখতে চায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। দেশের ক্যান্সার চিকিৎসায় ঢাকা থেকে বিকেন্দ্রীকরণ এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের যন্ত্রপাতিগুলো ক্যান্সার চিকিৎসা যাতে সর্বোত্তম ব্যবহার হয় সেটি চাওয়া এই সামাজিক সংগঠনটির। র্যালিতে অংশগ্রহণ করেন স্কাউট, ডাক্তার, নার্স, শিক্ষার্থী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা সব কর্মকর্তার সেফ ডিপোজিট সাময়িক সময়ের জন্য ফ্রিজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
যাতে কোনো কর্মকর্তা রক্ষিত মালামাল লকার খুলে নিতে না পারেন। দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামান স্বাক্ষরিত বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেওয়া চিঠিতে বলা হয়, গত ২৬ জানুয়ারি আদালতের অনুমতিতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অনুসন্ধানের উদ্দেশ্যে গঠিত দুর্নীতি দমন কমিশনের টিম বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টে রক্ষিত সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর সেফ ডিপোজিট তল্লাশি করে। এ সময় বাংলাদেশ ব্যাংকের ভল্টে তার জমা করা ৩টি সিলগালা কৌটা খুলে ৫৫,০০০ ইউরো, ১,৬৯,৩০০ মার্কিন ডলার, ১,০০৫.৪ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া যায়। তল্লাশিকালে রেজিস্ট্রার পরীক্ষা করে দেখা যায় সেখানে বাংলাদেশ ব্যাংকের অন্য কিছু কর্মকর্তাও সিলগালা করে সেফ ডিপোজিট রেখেছেন। এসব সিলগালা কোটাতেও অপ্রদর্শিত সম্পদ থাকার সম্ভাবনা আছে বলে মনে করে দুদক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ২১ টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ১১ পৃষ্ঠার এই রায় প্রকাশ করেন। এর আগে গত ৩১ অক্টোবর তারেক রহমান, আব্দুস সালাম সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেয় হাইকোর্ট। অন্য দুজন হলেন ২১ টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী খান ও সিনিয়র প্রতিবেদক কনক সারওয়ার। ২০১৭ সালে এই মামলায় অভিযোগ গঠন করে আদালত। ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য ২১ টিভি সরাসরি সম্প্রচার করলে পরদিন তারেক রহমান ও আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায় তেজগাঁও থানা পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর তেজগাঁও থানার এসআই বোরহান উদ্দিন ২০১৫ সালের ৮ জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই মামলা দায়ের করেন। মামলা যে প্রক্রিয়া দায়ের করার কথা ছিল সেই প্রক্রিয়ার দায়ের হয়নি। মামলা রাষ্ট্রদ্রোহের মামলা করতে গেলে গভর্নমেন্টের অনুমোদন নিতে হয়, সেটাও নেওয়া হয়নি। অর্থাৎ তড়িঘড়ি করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আর ২১ টিভিটা দখল নেওয়ার জন্য হয়তোবা এই মামলাটা দায়ের করা হয়েছিল। আব্দুল্লাহপুর হয়ে যে সকল বাস ঢাকা মহানগরীতে চলাচল করে এমন ২১টি কোম্পানির বাস কাউন্টার পদ্ধতিতে পরিচালনা করবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সকালে রাজধানীর রমনায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম। তিনি আরও জানান, আগামী বৃহস্পতিবার সকাল 10:30টায় আব্দুল্লাহপুর থেকে কাউন্টার সার্ভিসের উদ্বোধন করা হবে। এ মাসের মধ্যেই অন্যান্য রুটেও কাউন্টার ভিত্তিক বাস পরিচালনা শুরু করা হবে বলে তিনি জানান। বলেন, যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে যাতায়াত করতে হবে। এছাড়া বাস নির্দিষ্ট স্টপেজে ছাড়া দাঁড় করানো বা যাত্রী ওঠানো যাবে না বলেও জানানো হয়। প্রধান উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের জন্য বিশেষ সুবিধা দিতে পারেন না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে যৌথ বাহিনী কর্তৃক যুবদল নেতা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। সকলের রাজনৈতিক দল করার অধিকার আছে উল্লেখ করে তিনি আরও বলেন, ক্ষমতায় থেকে রাজনৈতিক চর্চা করা যাবে না। ক্ষমতাকে ব্যবহার করে দল বানালে মানুষ ওই দলে যাবে না বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না। এ সময় যুবদল নেতা হত্যায় সরকারের কাছে গ্রহণযোগ্য ব্যাখ্যাও দাবি করেন তিনি। এছাড়া নির্বাচনে দেরি হলে পতিত স্বৈরাচার সুযোগ নেবে বলেও সতর্ক করেন এই প্রবীণ রাজনীতিবিদ। ক্ষমতায় আসেন যারা আন্দোলন করেছেন, আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, তারা রাজনৈতিক বিতর্কে জড়িয়ে যাচ্ছে। তারা নিজেরা রাজনীতির বিতর্ক তুলছেন, উস্কে দিচ্ছে। তারা একটা দলকে অভিযোগ করছেন, আর একটা দলকে মাফ করে দিচ্ছে। আর এইরকম পরিস্থিতিতে দেশ যিনি চালাচ্ছেন, যিনি সবার প্রতিনিধি, যাকে সবাই আমরা সম্মান করি, যাকে এখন পর্যন্ত সবাই আমরা সমর্থন দিচ্ছি, বিরোধিতা করি না, তিনি প্রকারান্তরে তাদের পক্ষ নিচ্ছেন। পোষ্য কোটা নিয়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা বিরাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এমন পরিস্থিতিতে আজ প্রতি বিভাগে সর্বোচ্চ 4 জন করে মোট 148 জনের ভর্তির সুযোগ কমিয়ে সেটা 40টি আসনে সীমাবদ্ধ করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
এর প্রতিবাদে পোষ্য কোটা বহাল চেয়ে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তাদেরকে বৈষম্য বিরোধীদের পোস্টার ছিঁড়তে বাধা দিলে তাদের সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে রোববার থেকে আমৃত্যু অনশনে বসেন একদল শিক্ষার্থী। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৪৯,৭০,৩৭৯ জন নতুন ভোটার নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এবছর কমিশনের লক্ষ্যমাত্রা ছিল ৬১ লাখ নতুন ভোটার জানিয়ে আক্তার আহমেদ বলেন, ১১ এপ্রিল পর্যন্ত বাদ পড়া ভোটাররা অনলাইন এবং স্থানীয় রেজিস্ট্রেশন অফিসে গিয়ে নিবন্ধন করতে পারবেন। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাদ পড়া ভোটাররা অন্তর্ভুক্ত হয়েছে ২.৪৪% আর নতুন ভোটার নিবন্ধনের হার ১.৫৪%। মোট ভোটার বেড়েছে ৩.৯%। ভোটার যারা ছিলেন পুরুষদের ক্ষেত্রে ১৪ লক্ষ প্লাস আর তথ্য আমরা পেয়েছি, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে ১৬ লাখ। আর যেখানে আমাদের গ্যাপ আছে এটাকে তো আমাদের পূরণ করতে হবে, কারণ এটা আমাদের দায়বদ্ধতা, তাই না? তো এই দায়বদ্ধতা তো তাৎক্ষণিকভাবে বা ওভারনাইট হবে না, এটা একটু আমাদেরকে দেন আমরা পর্যালোচনা করি এবং এটাকে এই সীমাবদ্ধতাটাকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি এটা নিশ্চয়ই আমরা অ্যাড্রেস করব। রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুল শিক্ষার্থী আরাবি ইসলাম সুবাকে দুদিন পর নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সিসিটিভির ফুটেজে দেখা যায় একজন ছেলের হাত ধরে চলে যাচ্ছে সুবা। পরে ওই ছেলের মোবাইল ফোনের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় মেয়েটির খোঁজ মেলে। মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকার এক আত্মীয়ের বাসায় ওঠেন সুবা। রোববার সন্ধ্যায় কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় সে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার নিখোঁজের সংবাদ। ছেলেটি সুবার পূর্ব পরিচিত বলে জানিয়েছে পুলিশ। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর বিভিন্ন রেকর্ড এবং নথিপত্র সংগ্রহের অভিযানে গিয়ে প্রতিষ্ঠানটির দফতরই খুঁজে পায়নি দুদক। সিআরআই তাদের বিভিন্ন কার্যক্রমে সরকারি রাষ্ট্র অর্থ ব্যয় করা হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের একটি দল প্রথমে ধানমন্ডি ৩২ এবং পরে ধানমন্ডি ৬ এলাকায় অভিযান চালায়। ধানমন্ডির দুটি স্থানে গিয়েও অফিস খুঁজে পায়নি বলে জানান দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ। পরে বলেন, অন্যভাবে প্রতিষ্ঠানটির নথি সংগ্রহ করা যায় কিনা সে চেষ্টা করবে দুদক। তবে ৩ থেকে ৪টি ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পেরেছে দুদক এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি। আমাদের কাছে অভিযোগ আসছে, এখন অভিযোগের প্রেক্ষিতে আমরা গিয়ে রেকর্ডপত্র যাচাই করব, তারপরে আমরা বিষয়টা উদ্ধার করতে পারবো যে আসলে কী আছে। তো রেকর্ড অফিসের যেহেতু লোকেশন পাইনি, রেকর্ডপত্রগুলোও সংগ্রহ করতে পারিনি। তবে আমরা এমনিতেই ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে যতটুকু জেনেছি, ওনাদের ৩-৪টা ব্যাংক অ্যাকাউন্ট সম্বন্ধে আমরা জেনেছি। সেই অ্যাকাউন্টগুলোতে আমরা যেই তথ্যগুলো দরকার সে তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। ৮ ফেব্রুয়ারি সংস্কার কমিশনের সুপারিশনামা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর এসব সুপারিশ নিয়ে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হবে বলেও জানান তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। ৬টা কমিশন আছে, এই ৬টা কমিশনের কার্যক্রম তো ৮ তারিখে শেষ হয়ে যাচ্ছে। ৮ তারিখে রিপোর্ট প্রকাশ হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ডেটটা ঠিক করা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এখানে সকল রাজনৈতিক দল এবং আন্দোলনের যারা পক্ষশক্তি ছিল তাদের প্রতিনিধিরা থাকবেন, এবং আমাদের যারা কমিশন চিফ আছেন ওনারা সবাই উপস্থিত থাকবেন। ফেব্রুয়ারির মধ্য থেকে যে শুরু হবে সেটা সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে, রাজনৈতিক দলগুলো যদি রাজি থাকেন, এবং যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীয় কি সেটা ঠিক করা হবে। বাংলাদেশ থেকে উত্তর আমেরিকার দেশগুলোতে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে কানাডার সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং আজ প্রধান উপদেষ্টার সাথে তার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতা কামনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের মানুষ এবং সুবিধাভোগীরা শত শত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে চুরি করে কানাডা সহ অন্যান্য দেশে পাঠিয়েছে। কানাডা টরন্টোতে বেগমপাড়া খ্যাত এলাকায় তারা ওই সম্পত্তিও ক্রয় করেছে। এসব সম্পত্তি এবং অর্থ খুঁজে বের করা এবং জব্দ করে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য হাই কমিশনারের সহযোগিতা কামনা করেন তিনি।
পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা করেন হাইকমিশনার। প্রত্যেক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জনবান্ধব প্রস্তাব গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের আদলে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। স্বল্প, মধ্য এবং দীর্ঘ এই 3 মেয়াদে স্বাস্থ্য খাতে সংস্কার করা হবে। হাসান মাহমুদের রিপোর্ট। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউনিয়ন ভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ ও স্বাস্থ্য কার্ড প্রবর্তন সহ স্বল্প, মধ্যম ও দীর্ঘ এই 3 মেয়াদে দেশের স্বাস্থ্য খাতে সংস্কার, রোগী ও সেবা প্রদানকারীদের জন্য সমতাভিত্তিক আইন প্রণয়ন, সব স্বাস্থ্য কমপ্লেক্সকে 100 শয্যায় উন্নীতকরণ এবং আগামী 5 বছরের মধ্যে ওষুধ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মতো বিষয়গুলো সংস্কার প্রস্তাবে তুলে ধরে বিএনপি। সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, ইউনিভার্সাল হেলথ কাভারেজ এর আলোকে সকলের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সেবা প্রাপ্তির নিমিত্তে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপি 5% এর কম হবে না। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি গঠিত স্বাস্থ্য সংস্কার কমিটি অভিযোগ করে, আওয়ামী লীগের দুর্নীতি ও অনিয়মের কারণে রোগীদের মধ্যে বিদেশমুখিতা বেড়েছে, যার সুষ্ঠু তদন্ত জরুরি। স্বাস্থ্য খাতে বিগত 15 বছর প্রশাসনিক দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধনের সাথে স্বাস্থ্য ব্যবস্থাকে দলীয়করণের আবরণে আচ্ছাদিত করা হয়েছে। সকল ক্ষেত্রেই সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা ক্রমাগত বিশ্লেষণ, মূল্যায়ন, পরিশীলনের মাধ্যমে বাস্তবধর্মী ও গ্রহণযোগ্যভাবে বাস্তবায়নই সফলতার মূল কথা। এদিকে গাজীপুরের কাপাসিয়ার উলুসারায় স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে ডক্টর মঈন খান বলেন, উন্নয়নে গ্রামকেই অগ্রাধিকার দিতে হবে। এদিকে ঢাকায় বিএনপির 31 দফা সংস্কার নিয়ে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পৃথক কর্মশালা আয়োজন করে, যাতে অংশ নেয় দলের নেতাকর্মীরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী মোহাম্মদপুর থেকে নিখোঁজ শিশু আরবি ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়। বর্তমানে র্যাব হেফাজতে রয়েছে তারা। তার নিখোঁজের খবরে তোলপাড় হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। আপেল শাহরিয়ারের রিপোর্ট। আমি ভালো আছি। অবশেষে পাওয়া গেল রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ শিশু সুবাকে। নওগাঁ থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা এক যুবককেও গ্রেপ্তার করে পুলিশ। 11 বছর বয়সী সুবা নিখোঁজের খবরে তোলপাড় হয় নেট দুনিয়ায়। সিসিটিভি ফুটেজে সবশেষ তাকে দেখা যায় মোহাম্মদপুর টোকিও স্কোয়ারে। ফুফাতো ভাই সহ আরেকজন যুবককেও দেখা যায়। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার খবর নিতে ঢাকায় আসে সে। রোববার নিখোঁজ হলে আদাবর থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। শিশুটির সন্ধানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পোস্টও দেন। মেয়েকে ফিরে পাওয়ার আকুতি জানান তার বাবা। ওদের দুইজনের সঙ্গে আমার বাইক না পিছনে টোকিও স্কোয়ারের ভিতরে, তখন দেখছি যে 2টা ছেলে ওদের সামনে দাঁড়াই কথা বলতেছে। হ্যাঁ, কথা বলতেছে। ওরা পাশ দিয়ে হাইটে একবার যাওয়া দরছিল, তারপর আবার ওরা সামনে দাঁড়াইছে, আবার ওইখানে বসে কথা বলছে। আমার মেয়ে আসলে ঢাকায় তো সেটেল না, আমরা ঢাকায় সেটেল না, ঢাকায় থাকি না। এখানে আমার বোনের বাসা, আমার ছোট বোনের। তো আমার ওয়াইফ আবার সে ক্যান্সার আক্রান্ত, তাও লাস্ট স্টেজ চলতেছে। গত পরশুদিন নিয়ে আসছি ঢাকায় ডাক্তার দেখানোর জন্য। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। কোন জায়গায় বলো তো? আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বিগত সরকারের সময় দুর্নীতির কারণে সামাজিক সুরক্ষা খাতের অনেক টাকাই সুবিধা বঞ্চিত ব্যক্তিদের কাছে পৌঁছাতো না অভিযোগ করে সমাজ কল্যাণ উপদেষ্টা শামিন এস মুর্শিদ বলেছেন, শুধু অর্থ বরাদ্দ দিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফল হবে না। রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত বাংলাদেশের সামাজিক সুরক্ষার ভবিষ্যৎ বিষয়ক কর্মশালায় একথা বলেন তিনি। সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোতে অতি সামান্য টাকা দরিদ্র ব্যক্তিদের মাঝে বিতরণ করা হতে উল্লেখ করে তিনি বলেন, মাত্র 800 টাকার ভাতায় দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। দরকার কর্মমুখী পরিকল্পনা, যাতে দরিদ্র পরিবারগুলো নিজেরাই স্বাবলম্বী হতে পারে। উপকারভোগীদের তালিকায় দুর্নীতি আছে জানিয়ে তিনি ড্যাশবোর্ডের মাধ্যমে কঠোর তদারকি তাগিদ দেন। Safety net programs need to transform itself from a charity to an empowerment approach.
From a charity of 800 taka to a mother gives her nothing, and you know it as well as I. বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কাল মুখোমুখি হচ্ছে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। দু দলের জন্যই টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয়বার ফাইনাল নিশ্চিত হবার হাতছানি। দলের হিসেবে খেললে এই ম্যাচটি জেতা সম্ভব, মন্তব্য কিংস অধিনায়ক মোহাম্মদ মিঠুনের। অন্যদিকে নির্ভার থেকে ফাইনালে টিকিট নিশ্চিত করতে চান খুলনার পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। রিপোর্ট কুশল ইয়াসিরের। ম্যাচের আগের দিন অনুশীলন নেই, তাই টিম হোটেলে পরিবার নিয়ে প্রাণবন্ত চিটাগং কিংস অধিনায়ক মোহাম্মদ মিঠুন। খুলনার বিপক্ষে ম্যাচটি জিতলেই ফাইনাল। দীর্ঘ বিরতির পর চিটাগং কিংস বিপিএল খেলতে এসে শিরোপা জয়ের স্বপ্নে বিভোর, তাই বড় সুযোগ হাতছাড়া করতে চান না অধিনায়ক। কালকের ম্যাচটা নিয়ে ফোকাস করছি। কালকের ম্যাচটা যদি জিতি আল্লাহর রহমতে, তারপরে আমরা নেক্সট ম্যাচ নিয়ে টিম গেম। আমাদের টিমে কিন্তু আপনি এমন বলতে পারবেন না যে একজন দুইজন পারফর্ম করে টিমকে আজকে এই পজিশনে এনেছে। আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারের কন্ট্রিবিউশন আছে। অন্যদিকে প্রতিপক্ষের মতোই হোটেলে বসে ছক কষেছে খুলনা টাইগার্স। টুর্নামেন্ট ফেভারিট রংপুরকে হারিয়ে বেশ ছন্দে তারা। পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ জানিয়েছেন বাড়তি চাপ নিচ্ছে না তার দল। আমরা প্রতিটি ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাচ্ছি। প্রতিপক্ষের শক্তি সক্ষমতা অনুযায়ী পরিকল্পনা করছি। আশা করি ম্যাচের ফল আমাদের পক্ষে আসবে। according to the opponent team and then just try to execute that and we are prepared for that. এই দুই দলের মধ্যে বিজয়ীরা 7 ফেব্রুয়ারি ফাইনালে ফরচুন বরিশালের মুখোমুখি হবে। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।